আপনার ছেলে এখন থেকে মসজিদ হওয়ার জন্য আমার শরীরের ঘাম লাগলে আমি ঘাম দিব, আর এটা দান না, এটা আমার জন্য জমা। 2024 সালের শেখ হাসিনা পতন আন্দোলনের পর কথিত সমন্বয়ক প্রভাব খাটিয়ে গাজী সালাউদ্দিন তানভীরের অবাধে সচিবালয় প্রবেশ, ডিসি নিয়োগ বাণিজ্যে সম্পৃক্ততা, এনসিটিবির সাথে অবৈধ কমিশন বাণিজ্য নিয়ে একের পর এক দুর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। গত 11 মার্চ একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এক প্রতিবেদনে গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্য বই ছাপার কাগজে কমিশন বাণিজ্যে প্রায় 400 কোটি টাকার একটি অভিযোগ ওঠে। তবে ডিসি নিয়োগ ও 400 কোটি টাকার কমিশন বাণিজ্য নিয়ে ওঠা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন সালাউদ্দিন তানভীর। 400 কোটি টাকার অভিযোগ কেন আসলো আপনার নামে? এটা হয়তো কেউ স্বপ্ন দেখছে। এই কথাটা আসলে কেমন লাগবে শুনতে আমি জানি না। কারণ হলো যেই শব্দটা ব্যবহার করে 400 কোটি বলা হয়, তার আগের লাইনে যে পরিপূর্ণ কথাটা যদি পড়া যায় যে 110 কোটি টাকার কাগজ কেনা হয়েছে। এর আগে 1 মার্চ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব পদে দায়িত্ব দেওয়া হয় সালাউদ্দিন তানভীরকে। পর থেকেই যেন তার ফেসবুক প্রতিপথ বদলাতে থাকে। মাজারে গিয়ে গরিবদের মাঝে টাকা বিতরণ, বিভিন্ন অনুষ্ঠানে ফেসবুক লাইভ, সমাজের প্রভাবশালী নেতাকর্মীদের সাথে একের পর এক ছবি শেয়ার করতে থাকেন সালাউদ্দিন। শুধু তাই নয়, নিজ এলাকা বগুড়া শহরে পোস্টারে ছেয়ে যায় সালাউদ্দিন তানভীরের ছবিতে। আছে দৈনিক পত্রিকায় তার বড় করে বিজ্ঞাপন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত 21 এপ্রিল জাতীয় নাগরিক পার্টির একটি বিজ্ঞপ্তিতে সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। তবে জাতীয় নাগরিক পার্টি থেকে বহিষ্কৃত সালাউদ্দিন তানভীরকে অব্যাহতি দিলেও তার এই অব্যাহতি আদেশ শুধুমাত্র সিস্টেম বলে মনে করেন তিনি। এটাকে আসলে যেহেতু যেই কারণ দর্শানোর নোটিশ যদি পড়া যায়, সেটাতে লেখা আছে যে সাময়িক বহিষ্কার, মূলত শোকজটাই মূল। এদিকে সালাউদ্দিন তানভীরের অপকর্ম গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয় বিষয়টি। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনার ঝড় বইতে থাকে। এত স্পর্শকাতর অভিযোগ প্রকাশ্যে আসার পরও তানভীরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে গ্রেফতার না করলেও সালাউদ্দিন তানভীরের নামে অভিযোগ তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক। গেল 21 মে দুদকের প্রধান কার্যালয়ে ডাকা হয় তানভীরকে। প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয় তানভীর, কিন্তু সেখানেও তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন তিনি। যদি ডিসি নিয়োগের ক্ষেত্রে কারো এরকম ভূমিকা থাকে যে কেউ 64 জেলাতে ডিসি নিয়োগ করছে, মহাশক্তিশালী কাউকে হইতে হবে। আমি আশাবাদী দুদক এখানে সঠিকভাবে তদন্ত করবে এবং ইনশাআল্লাহ পরিপূর্ণ এই ভিত্তিহীন অভিযোগ থেকে আমার দায়মুক্তি হবে। এরপর প্রায় সপ্তাহখানেক পর এবার সালাউদ্দিন তানভীরের বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র ব্লক করার আদেশ দেয় আদালত। 27 মে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম। তিনি বলেন, দুদকের অনুসন্ধানের স্বার্থে এবং আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র ব্লক করার আদেশ দিয়েছেন। নামে বেনামে শত শত কোটি অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে দুদক ইতিমধ্যে অনুসন্ধান শুরু করেছে। অনুসন্ধান চলাকালীন সময়ে অনুসন্ধানকারী কর্মকর্তা তাদের বিদেশ যাত্রা রহিতকরণে এবং তাদের জাতীয় পরিচয়পত্র ব্লক করার জন্য আদালতে আবেদন করেছেন। সালাউদ্দিন তানভীরের বিষয়ে আনা অভিযোগ, দুদকের অনুসন্ধান এবং আদালতের আদেশে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। তবে কি ফেঁসে যাচ্ছেন সালাউদ্দিন তানভীর? কি অপেক্ষা করছে সালাউদ্দিন তানভীরের ভাগ্যে? এ বিষয়ে জানতে অপেক্ষা করতে হবে দুদকের পূর্ণাঙ্গ অনুসন্ধান ও আদালতের রায়ের উপর। এ বিষয়ে সালাউদ্দিন তানভীরের সাথে যোগাযোগ করলে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করলেও কোনো সাড়া দেননি তিনি। মসজিদ হওয়ার জন্য আমার শরীরের ঘাম লাগলে আমি ঘাম দিব, আর এটা দান না, এটা আমার জন্য জমা।